অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আজকে বাংলাতে ফেসবুক লাইভে আমি আসার একটা কারণ, বিগত কয়েকদিন ধরে ফেসবুক যদি খুলি শুধু একটা বিষয়কে নিয়ে চর্চিত আলোচনা সমালোচনা দেখতে পাচ্ছি। সেটা মোটেও কাম্য হওয়ার উচিত ছিল না। তার জন্য আমার ব্যক্তিগত মতামত আজকে একটু প্রকাশ করতে চাইছি আপনাদের সাথে। কেননা এই বর্তমান যুগে আমরা আলোচনা করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু আলোচনা সমালোচনা এবং অনেক কিছু প্রচার করতে পারি, আর সাবধানতাও আমরা দিতে পারি, এবং সবার চিন্তাধারা মত প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম। তার জন্যই আমি আজকে ফেসবুক লাইভে বাংলাতে এসেছি। বাংলাতে আসার কারণ একটাই, আমাদের সবাইকেই বুঝতে হবে যে এই বর্তমান কয়েকদিনে কি চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। যদি বলতে হয় ত্রিপুরা মে ক্যা চল রাহা হ্যায়, এখন যদি আমরা কাউকে প্রশ্ন করি তাহলে বলবে আগরতলাকার, ত্রিপুরাকার, কাঞ্চনপুরকার এবং তেলিয়ামুড়াকার। সেই প্রসঙ্গকে নিয়েই আমি আজকে কিছুটা বিস্তারিত আলোচনা করতে চাই। দেখুন, প্রথমে আমি বলতে চাই আমাদেরকে প্রথমে নিরপেক্ষতা রাখতে হবে। আর একটা বিষয় আমি বুঝে উঠতে পারছি না যে কয়েকদিন যাবৎ আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি এবং আমাদের সমাজের লোকেরা দেখছে, আমাদের ত্রিপুরার জনগণেরা দেখছে যে সেই বিষয়টাকে নিয়ে এত জলগুলা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাবর্গরা এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এবং বহিরাগত কিছু লোকেরাও এখানে মজা নিচ্ছেন। আমরা আজকে সেই কথাটার প্রসঙ্গ তুলে পিছনে একটু টেনে নিয়ে যেতে চাই। দেখুন, আরেকটা কথা আমি বলতে চাই, সব সংবাদ মাধ্যমকে বলতে যাচ্ছি না, কিছু সংখ্যক সংবাদ মাধ্যম, আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু সংখ্যক সংবাদ মাধ্যম যারা সর্বকাল আমাদের এক পক্ষকে সাম্প্রদায়িক একখা দিয়ে দ্বিতীয় পক্ষকে ধামাচাপা দিয়ে রাখেন, সেটা মোটেও কাম্য না। কেননা সংবাদ মাধ্যম হচ্ছে বা সাংবাদিকেরা হচ্ছেন সমাজ গড়ার একটা সুন্দর সমাজ গড়ার একটা চাবিকাঠি ওনাদের হাতে থাকে, এবং সংবাদ পরিচালনা করার মতো দক্ষতা যদি রাখেন তাহলে নিরপেক্ষভাবে সংবাদ প্রচারণা করতে হয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এমন কিছু দেখা যাচ্ছে না যে এক পক্ষপাতিত্ব নিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে, এবং সেটা অনেক বুদ্ধিজীবীরাও, আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণেরাও, বুদ্ধিজীবী মহলের লোকেরাও সেটাকে নিয়ে এখনো কোনো আওয়াজ তুলেনি। জাগতে হবে আমাদের ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদেরকেও জাগতে হবে। যদি না জাগেন তাহলে বিপদ আমাদের সবারই হবে। বিপদ শুধু এক পক্ষের হবে না। একটা কথা আছে, শান্তিতে রাখুন, শান্তিতে থাকুন, শান্তিতে বাঁচুন, শান্তিতে বাঁচতে দিন। যদি শান্তিতে কাউকে না রাখে, যারা অশান্তি সৃষ্টি করে ওনারাও কিন্তু শান্তিতে থাকতে পারে না। সেই কথাটাকে মাথাতে রেখেই আমাদেরকে চিন্তাধারা করা উচিত। এবং আজকে আমার ফেসবুক লাইভের মাধ্যমে আপনারাও শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন, এবং যুক্তিসঙ্গত কথা বললেই আমি আশা করি ত্রিপুরা রাজ্যটাকে আমরা শান্ত রাখার বা উশৃঙ্খল থেকে শৃঙ্খলাবদ্ধ রাখার ক্ষমতা অর্জন করতে পারব। তা না হলে কিন্তু নেপালের মতো, বাংলাদেশের মতো যে অঘটন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, এমন কিছু বলা যায় না। আসুন আমরা যুক্তিসঙ্গত কথা বলি এবং সংবাদ মাধ্যমরা আপনারাও নিরপেক্ষতা অবলম্বন করে সংবাদ প্রচার করুন। আজকে আগরতলাকার
ত্রিপুরা কার এবং তেলিয়ামুড়া কার, কাঞ্চনপুর কার, সেই পরিপ্রেক্ষিতে একতরফা আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আপনাদের তো প্রদ্যুৎ কিশোর, কিন্তু আমরা সম্মান দিতে জানি, সম্মান দিতে শিখি। এর জন্যই রাজবংশের সেই বংশের সুপুত্র আমাদের মহারাজ শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমরা মহারাজ বলেই সম্বোধন করি, সম্মানও দেই। আজকে আমি একটা দেখেছিলাম, আমার ঠিক মনে হচ্ছে না কখন কে জানি বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে ছাগলের 3 নাম্বার বাচ্চা, নাকি ছাগলের 3 নাম্বার বাচ্চাদের মুখেও আমি এখন শুনতে পাই যে উনাকেও যখন সম্বোধন করেন সেই সংবাদ মাধ্যমরা উনাকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন। হ্যাঁ, প্রাক্তন ছিল, প্রাক্তন হলেও সে মুখ্যমন্ত্রী ছিল, তাহলে তাকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বলার উচিত ছিল না? ডাইরেক্ট ছাগলের 3 নম্বর বাচ্চা বললেও তো চলতো। সম্মান যদি দিতে হয় সবাইকে সমানভাবে সমান্তরালভাবে সম্মান দিতে শিখুন, সেই সংবাদ মাধ্যমকেও আমি বলতে চাই। আজকে আমাদের সেই মহারাজ দিল্লি যন্তর মন্তরে আগরতলা কার বলতে গিয়ে মহারাজ বলেছিলেন আগরতলা উনার, আগরতলা আমার, সেই কথা বলেছিলেন। কিন্তু সেই প্রসঙ্গটা কেন উঠেছিল? মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগরতলা কার বলতে গিয়ে আগরতলা আমার যে কথাটা বলেছিল সেই কথাটা কোন প্রসঙ্গ থেকে উঠে এসেছে সেটাকে কেন প্রচার করেননি? সেটাকে কেন প্রচার করেননি? আর সেটাকে নিয়ে এত জলগুলা করছেন কেন? আপনারা কি দেখেন না? আপনারা কি বুঝেন না? আপনারা কি উস্কানিমূলক বক্তব্য ছাড়ছেন না? আপনারা কি উস্কানিমূলক বা একটা পক্ষকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা আপনারা করছেন না? যখন আমরা বাঙালি দলের গোরাঙ্গনা সুরাঙ্গনা কি আমি নাম মনে রাখতেও চাই না, উনারা যখন বলেছিল আগরতলার মতো জায়গাতে লাঠিয়াল বাহিনীদেরকে নিয়ে ইউনিফর্ম পরিধান করিয়ে লাঠিয়াল বাহিনীদেরকে নিয়ে আমরা বাঙালি বাহিনীরা যখন আগরতলা কার বাঙালির বলেছিল, তেলিয়ামুড়া কার বাঙালির বলেছিল, কাঞ্চনপুর কার বাঙালির বলেছিল, তখন সেই সংবাদটাকে আপনারা প্রচার কেন করেননি? আগরতলা কি শুধু বাঙালির? আমি তো বলতে চাইব আগরতলায় যে জায়গার মালিক থাকেন সেই জায়গার মালিক উনি। বর্তমানে যেই ব্যক্তি যেই জায়গায় যে যার জায়গাকে নিয়ে বসবাস করছেন সেই জায়গার মালিক উনারাই। আগরতলার মালিক দেববর্মা আসেন, আগরতলার মালিক জমাতিয়া আসেন, আগরতলার মালিক সরকার আসেন, আগরতলার মালিক বর্মন আসেন, আগরতলার মালিক সাহা আসেন, আগরতলার মালিক দাস আসেন, আগরতলার মালিক পাল আছেন, আগরতলার মালিক কলই আসেন। কাকে কাকে নিয়ে আপনারা আগরতলার মালিকানা হিসেবটা দেবেন? আর সেই গোরাঙ্গনা সুরাঙ্গনা যারা এখানে এসে বলছে যে আগরতলাকার বাঙালির, সেই বাঙালিরা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের বাঙালি নয় উনারা। যদি ত্রিপুরা রাজ্যের বাঙালি হতো তাহলে এমন উস্কানিমূলক বাক্য ওরা বলতে পারতেন না। আর আমি বারংবার বলে যাচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে তিপ্রা জাতিদের আন্দোলন কখনো বাঙালিদের বিরুদ্ধে ছিল না, এখনো পর্যন্ত বাঙালিদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের আন্দোলন অবৈধ অনুপ্রবেশকারীদের আন্দোলন, আমাদের আন্দোলন আমাদের অধিকারকে পাওয়ার আন্দোলন।
সেই আন্দোলন যে কোনো জাতিই করতে পারে, তাকে সাম্প্রদায়িক বলা যায় না। হ্যাঁ, আমরা বাঙালি, আপনারা বাঙালি, বাঙালিদের অধিকারকে নিয়ে আন্দোলন করুন, কাহারও আপত্তি থাকবে না। মণিপুরীরা মণিপুরীদের অধিকারকে নিয়ে আন্দোলন করবে, সেখানে কাহারও আপত্তি থাকার কথা না। যে কোনো রাজ্যের যে কোনো জাতি নিজের অধিকারের, নিজের জাতির অধিকারের পাওনাকে নিয়ে আন্দোলন করতেই পারে, সেটা সাম্প্রদায়িক বলা যায় না। কিন্তু নিরপেক্ষতা অবলম্বন না করে যদি পক্ষপাতিত্ব করেন সংবাদ মাধ্যমরাও, তাহলে সেটা সেই উস্কানিটা সংবাদ মাধ্যমরাও জলগুলা করছেন এবং দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টাকে আরও আগুনের মধ্যে ঘি ঢালার মতো করে ওনারা প্রশ্রয় দিচ্ছেন। আমি বিগত দিনের প্রসঙ্গটাকে কিছু টেনে ধরতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন থাকবে, আপনি পারবেন। আমি বারংবার আমার ফেসবুক পেজের মধ্যে আমি দিয়েছি। আর বিগত দিনে যখন আমরা বাঙালি ঐক্য বলে যারা নাগরিক সুরক্ষা মঞ্চ যখন উত্তেজনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল, তখন আমি সতর্ক করেছিলাম, শীঘ্র করো এদেরকে প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর, বলে আমি বারংবার সতর্ক বার্তা দিয়েছিলাম। কিন্তু সেটা কাহারও কর্ণপাত করেননি, কেউ কর্ণপাত করেননি। অনেকে মজায় রিয়াকশন দেখেছি, হাসির রিয়াকশন দিতে দেখেছি, কিন্তু সেটাকে মূল্যায়ন করেনি। কি হয়েছে? ও একজন এসেছিল শিলটোর ফুয়া, শিলটোর ফুয়া, যেই ব্যক্তি শিলটোর ফুয়া আমাদের ত্রিপুরা রাজ্যে এসে উনি দাঙ্গা বাঁধিয়ে সুখনিদ্রায় চলে যাবেন, সেটা কি কাম্য? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আমি ছবিটা পার্সোনালি যদি পাঠাতে হয় আমি পাঠিয়ে দেব। পুলিশ প্রশাসনের কাছেও আমি ছবিটা পাঠিয়ে দেব। আমার এখানে এখনও সেটা অর্জন করে রাখা আছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে প্রচার করে যাচ্ছি যে বিগত দিনে কাঞ্চনপুরের মতো জায়গায় নাগরিক সুরক্ষা মঞ্চ নামদারিরা বাঙালি ঐক্য বলে যে সুরসুরি দিয়েছিল, যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিল এবং ভারতীয় জাতীয় পতাকার সেই চিহ্নটাকে, ভারতীয় জাতীয় পতাকার সেই তেরঙ্গার চিহ্নটাকে ওনারা পায়ের নিচের তলায় ওনারা মঞ্চ সাজিয়েছিলেন সেই তিরঙ্গাকে নিয়ে। সেটাকে দেশদ্রোহী বলা যায় না? তাদেরকে চিহ্নিত করে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল এবং করা দরকার। আমার আবেদন এখনো থাকবে, সেটা তদন্ত করে সেই মঞ্চে কিভাবে ওনারা জাতীয় পতাকার তিরঙ্গাকে পায়ের নিচে পর্যন্ত সাজিয়ে ওখানে ওনারা সাম্প্রদায়িক বক্তব্য দিতে পারেন। আমাদের ত্রিপুরা রাজ্যের সেই স্বনামধন্য সাংবাদিকদেরকে, সেই সংবাদ মাধ্যমদেরকেও আমি বলতে চাই, আপনারা তদন্ত করুন, জনসমক্ষে তুলে ধরুন সেটাকে। যদি আপনারাও এই সংবাদ মাধ্যমের লোকেরা, আপনারাও তো ভারতের নাগরিক, আপনারাও তো ত্রিপুরা রাজ্যের সুনাগরিক, আপনারা সমাজের চাবিকাঠি, সমাজকে গড়ে তোলার মতো আপনাদের কাছে থাকে। সমাজকে একটা সুস্থ পরিবেশ নিয়ে আসতে পারে সংবাদ মাধ্যমরা, এবং সমাজে একটা জাতির সাথে অন্য জাতিকে দাঙ্গা লাগিয়েও দিতে পারেন আপনারা সংবাদ মাধ্যমরা। নিরপেক্ষতা কোথায়? আজকে যখন বলেছিল, অনেক দিন আগেই বলেছিল, মাসখানিক আগে বলেছিল যে আমরা বাঙালিরা আগরতলাকার বাঙালির, আপনারা কি মেনে নিতে পারেন? আগরতলা কি শুধু বাঙালির?
কাঞ্চনপুর কি শুধু বাঙালির? আর ইতিহাসকে এত গুলমিল করবেন না, গুলমিল করবেন না। সেই আমরা বাঙালির কিছু সংখ্যক নেতারা ইতিহাসকে এমনভাবে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছেন যে সেটাকে মিলিয়ে নেওয়ার মতো কিছু সংখ্যক লোকেরা সেটাকে মজা নিচ্ছে, এবং কিছু সংখ্যক লোকেরা জেনে শুনেও মানে নীরব দর্শক হয়ে বসে রয়েছেন। এখানে আমাদেরকে বুঝতে হয়, আপনারা যারা বুদ্ধিজীবী, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, অন্যায় যেই করে এবং অন্যায় যেই সহে উভয় সমদোষী, কিন্তু সেটা মনে রাখবেন, অন্যায় হচ্ছে দেখেও আপনারা এক পক্ষকে নীরবতা পালন করছেন, আরেক পক্ষকে আপনারা লেলিয়ে দিচ্ছেন, জলগুলা করছেন, সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন, সেটা মোটেও কাম্য না। শান্তি বাতাবরণের জন্য, শান্তি শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য সেটা মোটেও কাম্য না, সেটা মোটেও কাম্য না। বিগত দিনে দেখেছি সেই কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ, আমি বারংবার বলতে চাই, এবং এই বার্তাটা আপনারা যদি যুক্তিসঙ্গত মনে করেন প্রচুরভাবে আপনারা শেয়ার করুন, রাজ্যবাসী সবার কাছে যাহাতে গিয়ে পৌঁছে, আপনারা প্রচুরভাবে শেয়ার করুন। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে থাকা দরকার, মনে থাকারই কথা, যখন করোনা প্যান্ডামিক ছিল তখন কোনো আন্দোলন করার আইন ছিল না। এমতাবস্থায় কাঞ্চনপুরের মতো জায়গাতে বাঙালি ঐক্য বলে এক পক্ষকে লেলিয়ে দিয়ে সেই শিলতর ফুয়া চন্দন চাটুকারী, আমি চট্টোপাধ্যায় বলবো না তাকে, চন্দন চাটুকারী এসে এখানে চাটুকারিতা করে সাম্প্রদায়িক বীজ বপন করে সেই অনুপনাথদের মতো লোক, সেই পিনাকনাথদের মতো লোকদের কাছে সাম্প্রদায়িক বীজ বপন করিয়ে সেখানে বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যানকে দিন দাহারে খুন করেছিল, দিন দাহারে খুন। আর এমন নৃশংসভাবে খুন আমাদের ত্রিপুরা রাজ্যের শুধু না, আমাদের কোনো ভারতীয় নাগরিকরা করতে পারেন না। সেটা কোন দেশের কালচার? এমন নৃশংস খুন দিন দাহারে করতে পারে কোন দেশের নাগরিক? আপনারা একটু চিন্তা করুন। সেই সব কালচার আমরা দেখেছি পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব পাকিস্তানে দেখেছিলাম। আমাদের ত্রিপুরা রাজ্যে এমনভাবে কেউ এত নৃশংস খুন করতে পারে না। আমাদের ভারতীয় নাগরিকরা এমনভাবে খুন করতে পারে না। দিন দাহারে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, লাইভ করে, মানুষকে দেখিয়ে একটা পশুকেও পর্যন্ত মানুষ এমনভাবে, আমাদের এই দেশের নাগরিকরা এমন নৃশংসভাবে খুন করতে পারে না, এত নির্মম হত্যা করতে পারে না। জনসমক্ষে সেখানে ফেলে বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যানকে, গরু ছাগলকে পেটানির থেকেও আরো অদমভাবে পিটিয়ে হত্যা করেছিল। কার উস্কানিতে? সেই চন্দন চাটুকারিতার দ্বারা। চন্দন চাটুকারিতা এসেছিল, বাঙালি ঐক্য বলে সাম্প্রদায়িকতা তৈরি করেছিল, আর সেই অনুপনাথের মতো লোকদেরকে এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আপনারা। অ্যারেস্ট করা উচিত ছিল। সেই অনুপনাথের সাথেই থাকেন পিনাকনাথদের মতো লোকেরা, চিহ্নিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এরপরেও এখন এই বর্তমানে আমরা বাঙালিরা যখন বলে এই চন্দন চাটুকারিতার, আমি ফেসবুক লাইভ আবার দেখেছি, ত্রিপুরাকার বাঙালির আর কে? বাহ! আর আপনারা সেটাকে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন না?
যখন কাঞ্চনপুরে নৃশংসভাবে খুন হয়েছিল, হত্যা হয়েছিল, অশান্তি সৃষ্টি হয়েছিল, আগুন জ্বলেছিল, কি বাঙালি কীর্তিপ্রাসা, সবারই একটা আতঙ্ক তৈরি হয়েছিল, তখন চন্দন চাটুকারিতা ছিল এখানে। আগুন লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি সৃষ্টি করে গিয়ে সে পালিয়ে গিয়েছে, জানি না কোথায় পালাচ্ছে। উনি নিজেই বলেছেন ও শিলতর ফুয়া, ও শিলতর ফুয়া, শিলত গিয়ার বাড্ডে হুটিয়ার, ওই চন্দন চাটুকারিতে জীবনে কীর্তিত হইতে হাই না, হাঁটার মতন হাঁটছে, গুচ্ছে, ওই হন গুচ্ছে, শিলটও গুচ্ছে, ওই শিলচরও গুচ্ছে, আরো ত্রিপুরার আইয়ার বাড্ডে ওই ওই ও ডাঙ্গা লাগাইয়ার বাড্ডে আরো ওই হন গিয়ার বাড্ডে হুটিয়ার, কিতা হইতাই। ও চন্দন চাটুকারি তো অহন অখনো আছে, কিচ্ছু জানে নাই। ওই ফেসবুক লাইভের মধ্যে আইয়ার বাড্ডে না নি, ওই হন দাঙ্গা লাগানির চেষ্টা চালাইয়ার। আর ওদেরকে আপনারা সমর্থন জানিয়ে যাচ্ছেন, বাহবা দিয়ে যাচ্ছেন। বাহ, আমাদের সমাজের, আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু সংখ্যক সংবাদ মাধ্যম, ওনারা নাকি সমাজের চতুর্থ স্তম্ভ, সমাজ গড়ার চতুর্থ স্তম্ভ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মার সেই ত্রিপুরাকার, আগরতলাকার, তেলিয়ামুড়াকার উনি বলেছেন আমার, সেটাকে নিয়ে সমালোচনা আলোচনা চলছে, জলগুলা চলছে। বাবারে প্রথমে সেটাকে আপনারা উত্থাপন করুন। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি কারণে উনি বলেছেন যে ত্রিপুরা রাজ্য আমার, কি কারণে বলেছিল? আর যদি মহারাজ বলে থাকেন গোরাঙ্গনা সোরাঙ্গ রুদ্র পালের থেকে না কি জানি না, আমরা বাঙালি যেই বক্তব্যতা করেছেন ওনার থেকে তো মহারাজের যুক্তিসঙ্গত বলা যায় তো না। কেননা উনি যদি রাজকার্য না চালালেও সেই রাজবংশের রাজধানী আগরতলায়, উনার বংশধরের জায়গা আগরতলায়, রাজবাড়ি আগরতলায়, উনি দাবি করতে পারেন, যুক্তিসঙ্গতভাবে উনি বলতেই পারেন। কিন্তু আমরা বাঙালির সেই কয়েকজন ইতিহাস বিকৃতকারীরা তো বলতে পারে না, না আগরতলাকার বলতে পারে না তো ওনারা। ওনাদের জমি আগরতলাতে আমার মনে হয় 1-2 গন্ডা আসে কিনা। যারা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আগরতলাতে লাঠিয়াল বাহিনীরা যারা আন্দোলন করেছিলেন যে আগরতলাকার বাঙালির বলে, সেই বাঙ্গালরা, আমি বাঙালি বলবো না ওদেরকে, বাঙালিরা সেটাকে সমর্থন করে না। সেই বাঙ্গালদের জমি আগরতলার মতো জায়গাতে 1 কানি 2 কানি থাকার তো দূরের কথা, 1-2 গন্ডা জায়গা আসে কিনা আপনারা আগে তদন্ত করে দেখুন। এরপরে সংবাদ চালান, সংবাদ প্রচার করুন। কেন এক পক্ষ আপনারা এইভাবে পক্ষপাতিত্ব করবেন? সংবাদ মাধ্যম যদি হয় আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনারা নিরপেক্ষ সমাচার প্রচলন করুন। রাজ্যের পক্ষে, রাজ্যবাসীর পক্ষে সেটা একটা শান্তির বাতাবরণ বহাল থাকবে। বিগত দিনের মতো দ্বিতীয়বার দৌড়াতে যাবেন না। আপনারাও শান্তিতে থাকবেন, শান্তিতে রাখবেন। ওনারা আরেকটা কথা আমি এখানে কিছুটা বলতে চাইব। আমি বাংলাদেশের একজন, নামটা আমার ঠিক মনে হচ্ছে না, প্রায় 5-7 বছর আগে ওনার সাথে আমি মেসেঞ্জারের মাধ্যমে কথা হয়েছিল। তখন প্রথমে আমি দেখেছি ওনার ফেসবুকে ওয়ার বেবিস কনসেপ্ট সম্পর্কে উনি আমার সাথে বিস্তারিত আলোচনা করেছিলেন। যে ওয়ার বেবিস সম্পর্কে উনি যে আলোচনা করেছিলেন, আমার সাথে যে মত বিনিময় প্রকাশ করেছিল,
তাতে বোঝা যায় তার যুক্তিটা যুক্তিসঙ্গত আমার মনে হয়েছে। উনি আমাকে একটা কনসেপ্টের কথা বলেছিলেন যে ওয়ার বেবিস কনসেপ্টের ব্যাপারে আপনি জানেন কিনা বলে আমাকে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমাদের ভারতীয়, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত নাগরিক, কি তিপ্রাসা, কি বাঙালি, কি মুসলিম, কি হিন্দু, কি শিখ, কি জৈন, কি খ্রিস্টান, কি বুদ্ধিস্ট, আমি তাদের সম্পর্কে বলতে চাইব না। উনি যে কনসেপ্টের কথা আমাকে বলেছিল, ওই কনসেপ্টের কথা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে যারা কিছু সংখ্যক বাঙ্গালরা যে সাম্প্রদায়িকতা তৈরি করছেন এবং যে ওদের যে উগ্র স্বভাবটা দেখে আমার ঠিক মনের থেকে ওই কনসেপ্ট আর তাদের চরিত্রের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া গেছে। তাদের চরিত্র এবং ওই কনসেপ্টের কথা ঠিক আমি মিলটা খুঁজে পেয়ে গেছি। কারণ তখন বলেছিল ওয়ার বেবিস কনসেপ্টের সম্পর্কে আমাকে বলেছিল যে 1971 সনে যখন বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান যুদ্ধ চলাকালীন পাকিস্তানের সৈন্যবাহিনীরা সেখানকার নারীদেরকে সেই ক্যাম্পে নিয়ে দর্শন করত। সেটা বলতে কেমন হয়, তবেও বলতে হয় সেই কনসেপ্টের ব্যাপারটা। তাদেরকে নিয়ে সেই ক্যাম্পে নিয়ে দর্শন করত। দর্শন করার পর যেই মহিলারা বা যেই নারীরা গর্ভধারণ করার পর সঙ্গম করার যখন অক্ষমতা হয়ে যায়, সক্ষমতা ফুরিয়ে যায়, তখন তাদেরকে সেই ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর সেই ক্যাম্প থেকে তাড়িয়ে যখন দেওয়া হয়, ওনারা বাংলাদেশে না থেকে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন। আর ত্রিপুরা রাজ্যে প্রবেশ যখন করেছিল, ত্রিপুরা রাজ্যের সেই রাজ পরিবারের লোকেরা মানে বৃহৎ মনে ওনাদেরকে গ্রহণ করেছেন। গ্রহণ করার একটাই কারণ, বাংলাদেশকে স্বাধীন করার সময় আমাদের ত্রিপুরা রাজ্যের, আমাদের ভারতবর্ষের সহযোগিতা ছিল অসম্পূর্ণ। এমনভাবে সহযোগিতা করেছিল যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তৈরি করিয়ে দিয়েছিল। সেটা ভুলে যাওয়া উচিত ছিল না। আর আজকে ত্রিপুরা রাজ্যে এসে যারা ইতিহাসকে বিকৃত করে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রক্রিয়া চালিয়েছেন, যারা বাঙালি বলে উস্কানি দিয়ে উত্তেজনামূলক তৈরি করছেন, ওনারা যদি বাংলাদেশের সেই পিতৃপুরুষের সম্পত্তির জায়গাতে থেকে যদি ওখানের হিন্দু বাঙালিদেরকে রক্ষা করত, তাহলে মোহাম্মদ ইউনূসের জায়গাতে আজকে সেই আমরা বাঙালি নেতা, নাম কি আমার ঠিক মনে নেই, গৌরাঙ্গনী না সুরাঙ্গ, উনি নতুবা সেই চন্দন চাটুকারিতার মতো লোক, সেই অনুপনাথের মতো লোকেরা সেখানে মোহাম্মদ ইউনূসের জায়গা দখল করত, বাংলাদেশকে শাসন করত। বাংলাদেশে যেই হিন্দু বাঙালিরা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে রয়েছেন, তাদেরকে মুক্তি দিতে পারত। আমি বিধানসভার পবিত্র বিধানসভার মতো জায়গাতে আমি একজন বিধায়ক, আমাদের প্রকৃত ভারতীয়, প্রকৃত ত্রিপুরাবাসী, সেই বিধায়ক মাননীয় ভগবান দাস মহাশয়কে বলতে শুনেছি যে উনি প্রকৃত ভারতীয় হিসেবে, প্রকৃত ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসেবে বাংলাদেশিদের বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সৎসাহস নিয়ে পবিত্র বিধানসভায় উনি আওয়াজ তুলেছেন। সেই সংবাদটাকে আপনারা প্রচার করুন, সেটাকে নিয়ে চর্চিত করুন। না, সেটাকে নিয়ে চর্চা করবেন না। বিধানসভায় উনি সেই আওয়াজটা তুলেছেন, বিধানসভা পর্যন্ত থাক, সেটাকে নিয়ে বেশি আলোচনা করবেন না। আর যখন বাংলাদেশিদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলা হয়, ভগবান দাস বিধায়ক, উনিও তো একজন বাঙালি, উনি একজন প্রকৃত বাঙালি, উনি একজন ভারতীয়, উনি একজন ত্রিপুরাবাসী।
উনিও তো বাংলাদেশিদের বিরুদ্ধে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এমনই হওয়া উচিত ছিল। সেই সংবাদ মাধ্যমরাও আপনাদের সততা সেখানে থাকা উচিত ছিল, সেটাকে নিয়ে বিবেচনা করার উচিত ছিল। কিন্তু না, করবেন না, সেটাকে নিয়ে করবেন না, সেটাকে নিয়ে চর্চিত করবেন না। আর আজকের একটা নিউজে আমি দেখেছি, ছাগলের 3 নম্বর বাচ্চা নিজেই স্বীকার করেছিলেন। উনি বলেছেন যে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি দল, তিপ্রামথা দল নাকি কার মদতে দিশাহারা হয়ে রয়েছেন, কখন কি বলে, কখন কার সাথে যুদ্ধ বেটে যায়, কোনো ঠিক ঠিকানা নেই, সেই কথা বলেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইব, সেই ছাগলের 3 নম্বর বাচ্চা বৃহৎ নেতাকে আমি বলতে চাইব, অন্যদেরকে বলার আগে, অন্যদেরকে একটা আঙ্গুল তোলার আগে সেই 3টি আঙ্গুল নিজের দিকে, সেটা প্রথমে চিন্তা করুন। আমি যে দিন থেকে বুথ দান করেছি, 18 বছর পূর্ণ হওয়ার পরে সিপিআইএমের বা বামফ্রন্ট সরকারের দুর্নীতি, বামফ্রন্ট সরকারের সেই লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত গরিবের সরকার, গরিবের সরকার, গরিবের সরকার আমাদের তিপ্রাসাদের মাথাতে দুকাতে 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 আমাদেরকে গরিব বানিয়ে ফেলেছিল। ত্রিপুরা রাজ্যের রাজন্য আমলের স্মৃতিগুলাকে মুছিয়ে ফেলেছিল। সেই ব্যক্তি আজকে বলে দিশাহারা। ওনারাই তো দিশাহারা। আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, আমরা বিরোধী পক্ষে ছিলাম, তখন বিজেপি ছিল না, তিপ্রামথা ছিল না। ত্রিপুরা রাজ্যে প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস পার্টি। আমরা কংগ্রেস করে এসেছি। এই দুর্নীতিবাজ বামফ্রন্ট সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কংগ্রেস বিরোধী পার্টি করে এসেছিলাম। কিন্তু তখন আমরা টের পাইনি। দিল্লি মে দুস্তি, ত্রিপুরা মে কুস্তি, সেটা আমরা বুঝতে পারিনি। তিপ্রাসাদের কথা বলেন, তিপ্রাসাদেরকে প্রথমে সম্মান দিতে শিখুন। মাননীয় ছাগলের 3 নম্বর বাচ্চা, আমি বলছি না, সেটা নিজে স্বীকার করেছিল। প্রথমে তিপ্রাসাদেরকে সম্মান দিতে শিখুন। আমরা কখনো কখনো বাঙালিদেরকে বাঙালি ছাড়া আমরা সম্বোধন করিনি। আপনারা রাজনৈতিকগতভাবে আমাদেরকে কখনো উপজাতি বানিয়েছেন, কখনো জনজাতি বানিয়েছেন, কখনো পাহাড়ি বানিয়েছেন, কখনো গিরিবাসী বানিয়েছেন। উপাধি এমনভাবে উপাধি দিয়েছেন, আমাদেরকে সম্মান দিতেও শিখেনি। মাননীয় মহাশয় যখন মুখ্যমন্ত্রী ছিল, তিপ্রাসাদের দরদে কথা বলেন, শুধু মুখেই কথা বললে হয় না। আমাদের তিপ্রা জাতির সম্মানীয় ঋষা কখনো ওনার গলায় আমি দেখতে পাইনি। আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীরা, তিপ্রাসারা এবং তিপ্রাসা নয় বাঙালিরাও কিন্তু দেখতে পাইনি। যেই ব্যক্তি আমাদের সম্মানের উত্তরিয়া নতুবা ঋষাকে সম্মান দিতে পারে না, উনি কিভাবে আমাদের তিপ্রাসাকে ভালোবাসতে পারবেন? 1994 নির্বাচনী ইশতেহারে ইনার লাইন পারমিট দেওয়ার কথা বলে আপনারা সরকার গঠন করেছিল। কোথায় সেই ইনার লাইন পারমিট? কার সাথে কার জুট বাঁধার কথা আপনারা বলে থাকেন? সিপিআইএম আর কংগ্রেসের মধ্যেই ছিল ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু এখন দেখা যায় আপনারা তো জুট করে লড়াই করছেন। কাকে কি বলছেন? বৃদ্ধকালে বুদ্ধি বিনাশ, সেটাকেই বলতে হয় বৃদ্ধকালে বুদ্ধি বিনাশ। যুক্তিসঙ্গত কথা বলুন। রাজ্যটাকে শান্তি সম্প্রীতির কথা তো আপনারা অনেক দিন বলে এসেছেন, কিন্তু রাজ্যবাসী জানে আপনাদের আমলেও শান্তি সম্প্রীতি কতটুকু ছিল, সেটাও রাজ্যবাসী জানে। এবং রাজ্যবাসী জানার ফলেই আপনারা এবার দিশেহারা হয়ে রয়েছেন। দিশেহারা আপনি
অন্য রাজনৈতিক দলকে বলছেন দিশেহারা। নিজের 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 পদটাকে, নিজের চেয়ারটাকে আগে ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, নিজের জায়গাটাকে আগে নিজের জায়গায় বসিয়ে দেখুন, এরপরে দিশেহারাকে টের পেয়ে যাবেন, দিশেহারাকে টের পেয়ে যাবেন। আমি রাজনৈতিক বক্তব্য আজকে দিতে আসেনি, তবেও বলতে হয়েছে। প্রথমত আমার আবেদন এটাই থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছেও আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আমরা যাতে সর্বদলীয় সম্মিলিতভাবে, সর্বজাতি সম্মিলিতভাবে আমরা আমাদের এটাই প্রচেষ্টা থাকা উচিত যে উস্কানিমূলক, যারা উত্তেজনামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন তাদেরকে দমন করা অতি প্রয়োজন। তা না হলে বাংলাদেশের সেই পরিস্থিতি, নেপালের সেই পরিস্থিতি, হ্যাঁ আপনারা মনে করছেন সেখানে আনন্দ চলছে, এমনভাবে যদি লাগিয়ে দেই মানে আনন্দ পাওয়া যায় না, সেটা বাংলাদেশ কমপক্ষে 20 বছর পিছিয়ে গেছেন, নেপাল কমপক্ষে যেই সম্পদ ওনারা ধ্বংস করেছেন কমপক্ষে ওনারা আর 30 বছর পিছিয়ে গেছেন। আর ত্রিপুরা রাজ্যে আপনারা সেটার অনুকরণ যদি করার প্রচেষ্টা করেন, আমাদের ত্রিপুরা রাজ্য পুনর্বার এই জায়গাতে আসতে আরো 50 বছর লেগে যাবে, সেটা মনে রাখবেন। ক্ষতি এক পক্ষের হবে না, ক্ষতি উভয় পক্ষের হবে, ক্ষতি রাজ্যের হবে। যার যার অধিকারের আওয়াজ তুলতেই পারে, যদি সামর্থ্য থাকে আপনারা যার যার অধিকার সামর্থ্য মোতাবেক যুক্তিসঙ্গতভাবে এবং যেটা প্রাযুর্য সেটাকে প্রাধান্য দিন, এটাই আমার অনুরোধ থাকবে। এবং রাজ্যটাকে শান্ত রাখার জন্য আমার সর্বশেষ রাজ্য সরকারের কাছেও আমার এটাই আবেদন থাকবে, যারা নিরপেক্ষতা অবলম্বন না করে সাংবাদিকতা করছেন তাদেরকে আপনারা চিহ্নিত করে একটু ব্যবস্থা নিলে রাজ্যের পক্ষে খুবই মঙ্গলদায়ক হবে বলে আমি মনে করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতে আমি এখানেই সমাপ্ত করছি। সামনের দিনে প্রয়োজনে আবার আপনাদের সাথে লাইভে আসবো। অসংখ্য ধন্যবাদ।